আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের প্রবাহী গতিবিদ্যা শিরোনামে আমার 9 নম্বর লেকচার বা নবম লেকচার শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে চলো আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার প্রথম টপিক হচ্ছে রেনল্ডের সংখ্যা, রেনল্ডস নাম্বার বা রেনল্ডসের সংখ্যা। দেখো, পর্যবেক্ষণ করে দেখা গেছে যে তরলের সংকট বেগ নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। সংকট বেগ মানে হচ্ছে যে তরলে কোনো এক বস্তু যদি নিমজ্জিত হয়, দেখা যায় যে কোনো এক সময় ঊর্ধ্বমুখী বল এবং তরলের নিম্নমুখী বল পরস্পর কি হয়ে যায়, সমান হয়ে যায়, যার কারণে একটি ধ্রুব বেগে বস্তুটি নিচের দিকে কি করতে থাকে, পড়তে থাকে। এই ধ্রুব বেগকে বলা হয় সংকট বেগ। তাহলে তরলের সংকট বেগ নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। 1 নাম্বার হচ্ছে তরলের সান্দ্রতা গুণাঙ্ক, 2 নাম্বার হচ্ছে তরলের ঘনত্ব, 3 নাম্বার হচ্ছে নলের ব্যাস। তাহলে রেনল্ডস রেনল্ডসের সংখ্যা আলোচনা করতে গিয়ে দেখতেছি যে সংকট বেগ নিম্নোক্ত 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তরলের সান্দ্রতা গুণাঙ্ক, আরেকটা হচ্ছে তরলের ঘনত্ব, আরেকটা হচ্ছে নলের ব্যাস। তাহলে বিজ্ঞানী রেনল্ডস প্রমাণ করেন যে সংকট বেগ তরলের সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। সংকট বেগকে যদি ভিসি দ্বারা প্রকাশ করি, তাহলে ভিসি প্রপোর্শনাল টু ইটা। তিনি আরো বলেন যে সংকট বেগ তরলের ঘনত্বের ব্যস্তানুপাতিক। সংকট বেগ যদি ভিসি হয়, ঘনত্ব যদি রো হয়, তাহলে ভিসি প্রপোর্শনাল টু 1/ρ। তিনি আরো প্রমাণ করেন যে যে নলের মধ্য দিয়ে তরল প্রবাহিত হয়, সংকট বেগ সেই নলের ব্যাসের ব্যস্তানুপাতিক। অর্থাৎ নলটার ব্যাস যদি ক্যাপিটাল ডি হয় এবং তরলের সংকট বেগ যদি ভিসি হয়, তাহলে ভিসি প্রপোর্শনাল টু 1/d। এখানে ইটা হচ্ছে তরলের সান্দ্রতা গুণাঙ্ক, রো হচ্ছে তরলের ঘনত্ব, ডি হচ্ছে নলের ব্যাস। এখন দেখো, এই যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণগুলি যদি সমন্বয় করি, তাহলে সংকট বেগকে আমরা লিখতে পারি ভিসি প্রপোর্শনাল টু ইটা বাই রো ডি, ইটা বাই রো ডি। এই ভিসি প্রপোর্শনাল টু ইটা বাই রো ডি, এটাকে যদি আমি সমতায় নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভিসি সমান আর ইটা বাই রো ডি। আর একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় রেনল্ডস নাম্বার বা রেনল্ডস সংখ্যা। বিজ্ঞানী রেনল্ডসের নাম অনুসারে সংখ্যাটির এরূপ নামকরণ করা হয়েছে। 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি রেনল্ডস নাম্বার আর ইকুয়াল ভিসি রো ডি বাই ইটা, ভিসি রো ডি বাই ইটা। দেখো, এই যে 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণই হচ্ছে টোটাল রেনল্ডের সংখ্যা বা রেনল্ডস নাম্বার প্রকাশ করে। দেখো, প্রবাহী বলবিদ্যায় রেনল্ডস সংখ্যা দ্বারা বোঝা যায় যে প্রবাহীর প্রবাহ দ্বারা রেখ হবে কিনা বিক্ষিপ্ত হবে সেটা। আবার বলতেছি, প্রবাহী বলবিদ্যায় রেনল্ডস সংখ্যা দ্বারা বোঝা যায় যে, অর্থাৎ এই জিনিসটা বোঝা যায় প্রবাহীটা ধারারেখ হবে, শান্ত প্রবাহ হবে নাকি বিক্ষিপ্ত প্রবাহ হবে, সেটা রেনল্ডস নাম্বার থেকে আমরা কি করতে পারি, বুঝতে পারি। ব্রিটিশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অসবর্ন রেনল্ডস ব্রিটিশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অসবর্ন রেনল্ডস 1883 সালে প্রমাণ করে যে কোন পাইপের মধ্যে দিয়ে প্রবাহী চলিত হলে, অর্থাৎ কোন পাইপের মধ্যে দিয়ে বা কোন নলের মধ্যে দিয়ে যদি প্রবাহী গতিশীল হয়, সেই ক্ষেত্রে রেনল্ডস সংখ্যাটি যদি 2100 অতিক্রম করে, ধারারেখ গতি পরিবর্তিত হয়ে বিক্ষিপ্ত গতিতে পরিণত হয়। অর্থাৎ কোন প্রবাহীর ক্ষেত্রে যদি রেনল্ডসের সংখ্যা 2100-এর চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে প্রবাহ ধারারেখ থেকে বিক্ষিপ্ত হয়ে যাবে। আর যদি 2100 থেকে কম হয়, সেই ক্ষেত্রে প্রবাহী ধারারেখ গতিতে থাকবে। রেনল্ডসের সংখ্যার কোনো একক নেই, কারণ এটা রাশিগুলির মানে একই রাশিগুলির অনুপাত মাত্র। এই যে আমরা দেখতেছি, দেখো এখানে
ভিসি রো ডি ইটা, এগুলি যদি আমরা ক্লিয়ার হিসাব করি দেখা যাবে যে এখানে কোনো কি থাকবে না, একক থাকবে না। রেনল্ডসের সংখ্যার কোনো কি নেই, একক নেই। সমীকরণ 1 থেকে বলা যায় যে সরু নল তরলের নিম্ন ঘনত্ব, সরু নল তরলের নিম্ন ঘনত্ব এবং উচ্চ সান্দ্রতা ধারার একক গতি সহায়ক। অর্থাৎ যদি নল সরু হয়, তরল নিম্ন ঘনত্বের হয় এবং সান্দ্রতা ধারার একক হয়, উচ্চ এবং সান্দ্রতা উচ্চ হয়, সেই ক্ষেত্রে ধারার একক গতি বজায় থাকবে। এবং যদি নল বড় হয়, ঘনত্ব উচ্চ হয়, সান্দ্রতা নিম্ন হয়, সেই ক্ষেত্রে বিক্ষিপ্ত গতি হবে। সেক্ষেত্রে কি গতি হবে, বিক্ষিপ্ত গতি হবে। আমি আবার বলতেছি, দেখো 1 নং সমীকরণে আমি আবার একটু যাচ্ছি। 1 নং সমীকরণ ছিল ভিসি ইকুয়াল আর ইটা বাই রুডি। এখান থেকে আমরা বলতে পারি যে যদি নল ছোট হয় বা ক্ষুদ্র হয় বা সরু হয় এবং তরল নলের মধ্যে দিয়ে যে তরল প্রবাহিত হবে সেই তরলের ঘনত্ব যদি নিম্ন হয় এবং সান্দ্রতা যদি উচ্চ হয়, সেই ক্ষেত্রে নলের মধ্যে দিয়ে প্রবাহিত তরলের ধারার একক গতি বা ধারার একক প্রবাহ বজায় থাকবে। আর যদি নল বড় হয়, নলের ব্যাসার্ধ বড় হয়, ঘনত্ব উচ্চ হয় এবং সান্দ্রতা নিম্ন হয়, সেই ক্ষেত্রে প্রবাহী বিক্ষিপ্ত প্রবাহিতে বিক্ষিপ্ত প্রবাহ কি থাকবে, বজায় থাকবে। আশা করি তোমরা রেনল্ডসের সংখ্যা বুঝতে পেরেছো। এখন আমি তরলের প্রবাহের জন্য পয়সুলির সমীকরণ প্রতিপাদন করব। অনেক গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। দেখো, ডিডাকশন অফ দা পয়সুলিস ইকুয়েশন ফর এ লিকুইড মোশন। তরলের প্রবাহের জন্য পয়সুলির সমীকরণ প্রতিপাদন করব। আমরা কৈশিক নল চিনি, এমন একটি নল যেই নলের ব্যাসার্ধ বা ব্যাস অতি ক্ষুদ্র, সেই নলকে বলি যে কৈশিক নল। কৈশিক নলের মধ্য দিয়ে তরলের প্রবাহের হার নিম্নোক্ত বিষয়গুলির উপর নির্ভর করে। 1 নাম্বার কৈশিক নলের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, 2 নাম্বার কৈশিক নলের ব্যাসার্ধের উপর নির্ভর করবে, 3 নাম্বার কৈশিক নলের প্রান্ত বিন্দুদ্বয়ের মধ্যকার চাপের পার্থক্যের উপর নির্ভর করবে, 4 নাম্বার তরলের সান্দ্রতা গুণাঙ্কের উপর নির্ভর করবে। আমি আবার বলতেছি, কৈশিক নলের মধ্যে দিয়ে যখন তরল প্রবাহিত হয়, এই তরল প্রবাহের হার নিম্নোক্ত 4টি বিষয়ের উপর নির্ভর করে। 1 নাম্বার কৈশিক নলের দৈর্ঘ্যের উপর, 2 নাম্বার কৈশিক নলের ব্যাসার্ধের উপর, 3 নাম্বার কৈশিক নলের প্রান্ত বিন্দুদ্বয়ের মধ্যকার চাপের পার্থক্যের উপর, 4 নাম্বার কৈশিক নলটি যে তরলে ডুবানো হয়েছে সেই তরলের সান্দ্রতা গুণাঙ্কের উপর। এখন দেখো একটু চিত্রটা একটু দেখো প্লিজ। এই যে একটা চিত্র, এই পরিবাহী পদার্থের মধ্যে বা প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে কি যাচ্ছে, তরল প্রবাহিত হচ্ছে। একটি নল, এই নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। নলটির ব্যাসার্ধ ছিল rx, নলটির ব্যাসার্ধ ছিল কি, নলটির ব্যাসার্ধ ছিল স্মল r। এই যে নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, আমরা এটাতে পরে আসতেছি। দেখো তাহলে মনে করি একটি তরল স্মল এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধের একটি কৈশিক নলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে নলটি আমরা দেখছিলাম, সেই নলের দৈর্ঘ্য কল্পনা করলাম স্মল এল এবং নলটির ব্যাসার্ধ কল্পনা করলাম স্মল আর, এবং তরল এই নলের মধ্যে দিয়ে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। দেখো চিত্রে কৈশিক নলটিকে এ বি দ্বারা উপস্থাপন করা হয়েছে। পয়সুলির সমীকরণ নিম্নলিখিত 3টি স্বীকার্যের উপর বৈশিষ্ট্য। পয়সুলির সমীকরণ নিম্নলিখিত 3টি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। পয়সুলির সমীকরণ নিম্নলিখিত 3টি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। 1 নাম্বার হচ্ছে তরল প্রবাহ, তরলের প্রবাহ ধারারেখ হবে, তরলের প্রবাহ ধারারেখ হবে। 2 নাম্বার হচ্ছে নলের যে কোনো প্রস্থচ্ছেদের প্রত্যেক বিন্দুতে চাপ একই হবে। দেখো নলের এই যে এল দৈর্ঘ্যের নল, এই এল দৈর্ঘ্যের নলের যে কোনো বিন্দুতে তরলের চাপ একই রকম থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে নলের সংস্পর্শে অবস্থিত তরল স্থির থাকতে হবে। অর্থাৎ তরল পদার্থ যখন এই নলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তখন এই নলের গা ঘেঁষে যে তরল পদার্থ থাকবে তারা স্থির থাকতে হবে। মনে করি উক্ত কৈশিক নলের ভিতর দিয়ে তরল পদার্থ ধারারেখ গতিতে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই নলের মধ্যে দিয়ে তরল পদার্থ ধারারেখ গতিতে প্রবাহিত হচ্ছে, এটা মনে করলাম। প্রবাহিত তরলের অভ্যন্তরে নলের অক্ষের সাথে সমাক্ষভাবে তরলের কয়েকটি চুঙ্গাকৃতির স্তর কল্পনা করলাম। দেখো এই নলের এটা যদি অক্ষ হয়, এই অক্ষের সাথে সমাক্ষভাবে আরেকটি চুঙ্গাকৃতির স্তর কল্পনা করলাম। দেখো এই কালো দাগ ফলা যে স্তরটি, সেটা হচ্ছে চুঙ্গাকৃতির স্তর। এই চুঙ্গের পুরুত্ব হচ্ছে dx, এই চুঙ্গের পুরুত্ব হচ্ছে কি, অর্থাৎ কালো অংশের
পুরুত্ব হচ্ছে dx এবং শুঙ্গটির ব্যাসার্ধ হচ্ছে x। শুঙ্গটির ব্যাসার্ধ হচ্ছে কি x। তাহলে উক্ত কৌশিক নলের ভিতর দিয়ে মনে করলাম তরল ধারারেখ গতিতে প্রবাহিত হচ্ছে এবং প্রবাহিত তরলের অভ্যন্তরে নলের অক্ষের সাথে সমান্তরালভাবে তরলের কয়েকটি চুম্বাকৃতির স্তর কল্পনা করলাম। এখানে একটি চুম্বাকৃতির স্তরের ব্যাসার্ধ হচ্ছে x, পুরুত্ব হচ্ছে dx। এতে দেখা যাবে যে অক্ষ থেকে যতই দেওয়ালের দিকে যাওয়া যায় স্তর সমূহের গতিবেগ ততই কিভাবে হ্রাস পেতে থাকবে। এভাবে যদি আমরা স্তর অঙ্কন করি তাহলে দেখা যাবে যে অক্ষ থেকে যতই পাত্রের দেওয়ালের দিকে বা নলের দেওয়ালের দিকে যাওয়া যাবে ততই স্তর সমূহের গতিবেগ ধীরে ধীরে কি পেতে থাকবে, হ্রাস পেতে থাকবে এবং দেওয়ালের সঙ্গে স্পর্শে থাকা স্তরটি গতিহীন অবস্থায় থাকবে, গতিহীন অবস্থায় থাকবে। এবং ফয়সলীও বলেছিলেন যদি যদি কোনো তরল ধারারেখ প্রবাহে গতিশীল থাকে সেই ক্ষেত্রে পাত্রের দেওয়ালের সাথে লেগে থাকা বা সংস্পর্শে থাকা তরল স্তর কি থাকবে, স্থির থাকবে। এখন দেখো, ধরা যাক কল্পিত চুম্বকগুলির একটির অভ্যন্তরীণ ব্যাসার্ধ x এবং বহির ব্যাসার্ধ x প্লাস dx। এই যে চুম্বকটির অভ্যন্তরীণ ব্যাসার্ধ স্মল x এবং পুরুত্ব যদি dx হয় তাহলে বহির ব্যাসার্ধ হবে x প্লাস dx। তরলের সান্দ্রতা গুণাঙ্ক ইটা হলে প্রবাহের দিকের বিপরীত দিকে ক্রিয়াশীল স্পর্শীয় বল। এই যে প্রবাহ যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে ক্রিয়াশীল স্পর্শ বল, অর্থাৎ পাত্রের দেওয়ালের সাথে যে স্পর্শ বল ক্রিয়াশীল সেই স্পর্শ বল হবে F সমান -2πx L ইটা ডিবি বাই ডিএক্স। দেখো এটা ছিল এ ইটা ডিবি বাই ডিএক্স মাইনাস এ ইটা ডিবি বাই ডিএক্স। এখানে এই নলের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πx L, অর্থাৎ এই চুঙ্গাকৃতির নলের, কালো চুঙ্গাকৃতির নলের বক্রতার ক্ষেত্রফল হচ্ছে 2πx L, 2πx L। এখানে x হচ্ছে চুঙ্গাকৃতির নলটির ব্যাসার্ধ, L হচ্ছে নলটির দৈর্ঘ্য। তাহলে আমার সমীকরণটা ছিল F সমান -a ইটা ডিবি ডিএক্স। তাহলে চুঙ্গাকৃতির এই চুঙ্গাকৃতির নলের বক্রতার ক্ষেত্রফল a সমান যদি 2πx L হয় তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল F সমান -2πx L ইটা ডিবি ডিএক্স। দেখো এটাকে আমি 1 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি -dB dx হচ্ছে ব্যাক গ্রেডিয়েন্ট, -dB dx হচ্ছে কি গ্রেডিয়েন্ট, ব্যাক গ্রেডিয়েন্ট। L দৈর্ঘ্য ও x ব্যাসার্ধ বিশিষ্ট তরল চুম্বকটির পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে, বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πx L। বুঝতে পারছো? জি স্যার। কৌশিক নলের দুই প্রান্তের চাপের পার্থক্য যদি ক্যাপিটাল পি হয়, কৌশিক নলের দুই প্রান্তের চাপের পার্থক্য যদি ক্যাপিটাল পি হয়, দেখো কৌশিক নলের এই যে এ প্রান্ত এবং বি প্রান্তের চাপের পার্থক্য যদি কি হয়, ক্যাপিটাল বি হয়, ক্যাপিটাল পি হয়, সেই ক্ষেত্রে তরল চুম্বকের উপর প্রবাহের অভিমুখে ক্রিয়াশীল বল আমরা লিখতে পারি পি ইন্টু ফাই এক্স স্কোয়ার, পি ইন্টু ফাই এক্স স্কোয়ার। দেখো এখানে নলটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল ফাই এক্স স্কোয়ার এবং নলটির যে কোনো এক প্রান্তে বা দুই প্রান্তের চাপের পার্থক্য ছিল ক্যাপিটাল পি। আমরা জানি যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, তাহলে ক্রিয়াশীল বল হবে পি ইন্টু ফাই এক্স স্কোয়ার। তরলের স্থিতি প্রবাহের জন্য তরল প্রবাহ যদি স্থিতি হয় অর্থাৎ স্থিতিশীল হয় সেই ক্ষেত্রে তরল প্রবাহ যদি স্থিতিশীল হয় সেই ক্ষেত্রে বিপরীত দিকে স্পর্শীয় বল, এই যে বিপরীত দিকে ক্রিয়াশীল স্পর্শীয় বল যেটা পাইছিলাম -2πx L ইটা ডিবি ডিএক্স, এটা এবং এই যে চুম্বকের তরল চুম্বকের উপর প্রবাহের অভিমুখে ক্রিয়াশীল বল পি ইন্টু ফাই এক্স স্কোয়ার পরস্পর সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি -2πx L ইটা ডিবি ডিএক্স সমান পি ইন্টু ফাই এক্স স্কোয়ার। আবার বলতেছি -2πx L ইটা ডিবি ডিএক্স সমান ক্যাপিটাল পি ইন্টু ফাই এক্স স্কোয়ার। দেখো এখানে কি কি কাটাকাটি যাচ্ছে, এখানে একটা এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, একটা একটা কাটাকাটি যাবে, এখানে ফাই আছে, এখানে ফাই আছে, কাটাকাটি যাবে। তাহলে বাকি থাকবে -2, দেখো -2 ফাই, এখানে ফাইটা কেটে দেওয়া হয় নাই সেই জন্য এখানে লিখছি উভয় পাশে ফাই রেখে দিছে
দেখো মাইনাস 2 ফাই এল ইটা মাইনাস 2 ফাই এল ইটা ডিবি ডিএক্স ইকুয়াল ফাই ফি এক্স ফাই ফি এক্স। পরবর্তী লাইনে কিন্তু ফাইটা কেটে দিয়েছে, দেখো এই পাই চলে গেছে। তাহলে বাকি থাকতেছে, এবং একটু একান্তরকরণও করা হয়েছে। দেখো এই পাশে পি দিয়ে, দেখো ফি দিয়ে ভাগ করা হয়েছে এবং ডিএক্স দিয়ে গুণ করা হয়েছে, ফি দিয়ে ভাগ করা হয়েছে এবং ডিএক্স দিয়ে গুণ করা হয়েছে। তাহলে ফি দিয়ে ভাগ করলে এখানে থাকবে মাইনাস 2 ফাইল ইটা বাই ফি, মাইনাস 2 ফাইল ইটা বাই ডি, মাইনাস 2 ফাইটা কাটাকাটি গেছে, তাহলে ফাইটা আসার কথা নয়। মাইনাস 2 এল ইটা, মাইনাস 2 এল ইটা বা মাইনাস 2 ইটা এল বাই ফি ডিবি সমান এক্স ডিএক্স। কারণ ডিএক্স দিয়ে গুণ করলে এই ডিএক্স কাটাকাটি যাবে, এখানে একটা ডিএক্স গুণ আকারে বসে যাবে। তাহলে সমীকরণটা দাঁড়াবে মাইনাস 2 ইটা এল বাই ফি ডিবি সমান এক্স ডিএক্স। এখন দেখো আর ব্যাসার্ধের সমস্ত শুঙ্গের জন্য আমরা শুঙ্গটাতে একটু যাব। এই যে এই শুঙ্গটার ব্যাসার্ধ ছিল আর, স্মল আর। আমরা কালো আকৃতির যে শুঙ্গের স্তর, তরলের স্তর কল্পনা করছিলাম, সেই স্তরের ব্যাসার্ধ ছিল এক্স। আমরা এখন এক্স ব্যাসার্ধের জন্য একটি সমীকরণ পেয়েছি, এক্স ব্যাসার্ধের জন্য একটি তরল স্থিতি প্রবাহের জন্য একটি সমীকরণ পেয়েছি। এখন যদি এক্স ব্যাসার্ধের পরিবর্তে শুঙ্গের পুরো ব্যাসার্ধ আর কল্পনা করি, সেই ক্ষেত্রে এই যে এই সমীকরণটাকে মাইনাস 2 ইটা এল বাই ফি ডিবি সমান এক্স ডিএক্স সমীকরণকে সমাকলন করলে টোটাল ব্যাসার্ধের জন্য আমরা একটা কি পাবো, মান পাবো। তাহলে দেখো এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন 2 ইটা এল বাই ফি ডিবি সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। দেখো 2 ইটা এল বাই ফি ধ্রুব রাশি এর জন্য বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিবি সমান ভি সমান, দেখো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সমান হবে এক্স স্কয়ার বাই 2, এখানে একটা সমাকলনীয় ধ্রুবক সি আসবে। তাহলে আমরা এই সমীকরণটাকে একটি সমীকরণ দ্বারা চিহ্নিত করতে পারি। তাহলে লিখতে পারি মাইনাস 2 ইটা এল বাই ফি ইনটু ভি সমান এক্স স্কয়ার বাই 2 প্লাস সি, সমীকরণ 3। এখানে এই সি হলো ইন্টিগ্রেশন ধ্রুবক। যখন x সমান ক্যাপিটাল আর হবে, যখন x সমান ক্যাপিটাল আর হবে, সরি স্মল আর হবে, অর্থাৎ এক্সটা নলের পুরো ব্যাসার্ধ হবে, অর্থাৎ এক্সটা নলের পুরো ব্যাসার্ধ হবে বা x সমান স্মল আর হবে, তখন ব্যাগ শূন্য হয়ে যাবে। কারণ আমরা বলছিলাম যে নলের 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 গা স্পর্শ করলে বা নলের দেওয়াল স্পর্শকারী তরলের স্তরের বেগ শূন্য, নলের দেওয়াল স্পর্শকারী তরলের স্তরের বেগের মান শূন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি বি সমান 0 হলে বাম পাশ 0 হয়ে যাবে, বাকি থাকবে এক্স স্কয়ার বাই 2 প্লাস সি। তাহলে 0 সমান এক্স এর মান যদি আর বসাই তাহলে আর থাকবে 0 সমান আর স্কয়ার বাই 2 প্লাস সি, বা সি সমান মাইনাস আর স্কয়ার বাই 2, বা সি সমান মাইনাস আর স্কয়ার বাই 2। এখন দেখো 1 নং সমীকরণে সি এর মান বসিয়ে পাই। আমার 1 নং সমীকরণটা ছিল এটা, এই যে 1 নং সমীকরণ মাইনাস 2 ইটা এল বাই ফি ইনটু ভি সমান এক্স স্কয়ার বাই 2 প্লাস সি। আমি এখানে সি এর মান বসাবো, সি এর মান ছিল মাইনাস আর স্কয়ার বাই 2। তাহলে আমরা পাবো মাইনাস 2 ইটা এল বাই ফি ইনটু ভি সমান এক্স স্কয়ার বাই 2 মাইনাস আর স্কয়ার বাই 2। একটু পর্যন্ত বুঝছো? কারো কোনো সমস্যা আছে? তাহলে দেখো, থ্যাংক ইউ, মাইনাস 2 ইটা এল বাই ফি ইনটু ভি সমান এক্স স্কয়ার বাই 2 মাইনাস আর স্কয়ার বাই 2। এখন আমি যদি এখান থেকে হাফটা কমন নিয়ে নিই তাহলে পাবো মাইনাস 2 ইটা এল বাই ফি ইনটু ভি সমান হাফ ইনটু এক্স স্কয়ার মাইনাস আর স্কয়ার। আমি ভি এর মান বের করব। ভি এর মান বের করলে উভয় পাশে ফি বাই 2 ইটা এল দ্বারা গুণ করতে হবে। উভয় পাশে ফি বাই 2 ইটা এল দ্বারা গুণ করলে বাম পাশে 2 ইটা এল বাই ফি ইনটু ফি বাই 2 ইটা এল, অর্থাৎ 2 ইটা এল এবং ফি কাটাকাটি যাবে, তার শুধু থাকবে ভি, শুধু থাকবে কি ভি। এবং এদিকে মাইনাস হাফ এক্স স্কয়ার মাইনাস আর স্কয়ার, এই মাইনাসটা কেন আসলো? এদিকে যে মাইনাসটা আছে সেই মাইনাসটাকে আমি ডান পাশে পক্ষান্তর করে দিচ্ছি। তাহলে মাইনাস হাফ এক্স স্কয়ার মাইনাস আর স্কয়ার ইনটু ওই যে গুণ করছিলাম ফি বাই 2 ইটা এল, সেটা কিন্তু এখানে বসিয়ে দিছি। তাহলে আমরা টোটালি পাবো
দেখো টোটালি পাবো, এখানে আমি এক্স স্কয়ার মাইনাস আর স্কয়ার কে যদি আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার লিখি তাহলে একটা মাইনাস চিহ্ন বের হয়ে আসবে, একটা মাইনাস চিহ্ন কি হয়ে আসবে, বের হয়ে আসবে। বা আমি এখান থেকে যদি মাইনাস চিহ্ন কমন নিই তাহলে এটা হবে মাইনাস এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এটাকে আমি সাজিয়ে লিখলে আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আসবে। যে মাইনাসটা কমন নিয়েছিলাম সেই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ভি সমান ফি বাই ফোর ইটা এল ইন্টু আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টু আর স্কয়ার মাইনাস কি স্কয়ার এক্স স্কয়ার। আমি এটাকে সমীকরণ 4 দিলাম। দেখো যদি নলটি আমরা পেয়েছিলাম নলটিকে ডিএক্স পুরুত্বের অনেকগুলি তরল স্তরে বা তরল সুঙ্গের তরল স্তরে রূপান্তর করছিলাম। এই সুঙ্গগুলির বা কালো কালো দাগাঙ্কিত সুঙ্গগুলির পুরুত্ব ছিল ডিএক্স, পুরুত্ব ছিল কি ডিএক্স। তাহলে দেখো ডিএক্স পুরুত্ব বিশিষ্ট নল বেয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন কে ডিবি সমান, আবার বলতেছি ডিএক্স পুরুত্ব বিশিষ্ট নল বেয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন ডিভি সমান 2πx dx ইনটু ভি। নলটির ক্ষেত্রফল হবে, নলটির বক্রতলের ক্ষেত্রফল হবে 2πx dx। x হচ্ছে ব্যাসার্ধ, dx হচ্ছে পুরুত্ব। তাহলে 2πx dx ইনটু ভি। প্রতি সেকেন্ডে সমস্ত নল বেয়ে প্রবাহিত তরলের আয়তন হবে, প্রতি সেকেন্ডে সমস্ত নল বেয়ে প্রবাহিত তরলের আয়তন হবে। এই ডিবি কে যদি আমি 0 থেকে আর ব্যাসার্ধের মধ্যে সমাকলন করি, এই ডিবি কে যদি ডিবি ছিল প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন, তাহলে ডিবি কে যদি আমি 0 থেকে স্মল আর ব্যাসার্ধের মধ্যে সমাকলন করি তাহলে টোটাল আয়তন ভি সমান পাবো ইন্টিগ্রেশন 0 টু আর ডিভি। দেখো ডিবি সমান আমরা মানটা বসাবো, ডিবি সমান আমরা পাইছি ভি ইন্টু 2πx dx, ভি ইন্টু 2πx dx। এখন দেখো ভি এর মান পেয়েছিলাম আমরা পি/4 ইটা এল আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমরা ওই জায়গায় একটু যাব। দেখো আমরা ভি এর মান পেয়েছিলাম পি/4 ইটা এল আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা লিখতে পারতেছি ইন্টিগ্রেশন 0 টু আর পি/4 ইটা এল আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইনটু 2πx dx ইনটু 2πx dx। কত নম্বর সমীকরণ থেকে লিখছি? 4 নম্বর সমীকরণ থেকে লিখছি। এই দেখো 4 নম্বর সমীকরণ। এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে ফি 4 ইটা এল 2 5 এগুলি ধ্রুব রাশি, এজন্য এগুলিকে আমরা বের করে দিলাম। 2 আর 4 এর সাথে কাটাকাটি গেলে নিচে 2 থাকবে, তাহলে বাকি থাকবে দেখো 5 পি/2 ইটা এল 5, এই যে এখানে একটা 5 আছে, এখানে একটা ফি আছে, 5 পি/2 ইটা এল ইনটু ইন্টিগ্রেশন 0 টু আর x, এখানে x আছে দেখো x আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার dx, আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার dx। আমি x দ্বারা গুণ করে দেব, x দ্বারা গুণ করে দিলে এই সমীকরণের অর্থাৎ এই লাইনের পরের লাইন আসবে। কাইন্ডলি একটু দেখবা 5 পি/2 ইটা এল 5 পি/2 ইটা এল ইন্টিগ্রেশন 0 টু আর x আর স্কয়ার dx, x আর স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন 0 টু আর x কিউব dx, x কিউব dx। আমি এই টার্মটাকে তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করলাম। আমি যদি এখানে আর স্কয়ার যেহেতু ধ্রুব রাশি সেটাকে যদি বের করে দিই তাহলে আমরা পাবো দেখো 5 ক্যাপিটাল পি/2 5 ক্যাপিটাল পি/2 ইটা এল, এটা এল হবে, আর এখানে পি যেটা দেখা যাচ্ছে নিচে এটা এল হবে। এই দেখো এখানে এল ছিল, এখানে প্রিন্টিং মিস হয়েছে। 5 ক্যাপিটাল পি/2 ইটা এল ইনটু তৃতীয় বন্ধনী দিলাম, এই যে এই টার্ম থেকে আর স্কয়ার কে বের করে দিলাম, বাকি থাকবে 0 টু ইন্টিগ্রেশন 0 টু আর x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 টু আর x কিউব dx। বুঝতে পারছো সবাই? জি স্যার। এখন দেখো 5 ক্যাপিটাল পি/2 ইটা এল আর স্কয়ার ইনটু আর স্কয়ার, দেখো ইন্টিগ্রেশন x dx কে যদি আমরা সমাকলন করি, ইন্টিগ্রেশন x dx কে যদি আমরা সমাকলন করি তাহলে ইন্টিগ্রেশন x dx সমান আমরা পাবো x স্কয়ার বাই 2, এবং এটার সীমা হচ্ছে 0 থেকে r। x কিউব কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x টু দি পাওয়ার 4/4, কারণ আমরা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান জানি যে x টু দি পাওয়ার n প্লাস 1/n প্লাস 1।
তাহলে ইন্টিগ্রেশন 0 টু r x কিউব dx সমান হবে x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4 বাই 4, সীমা হবে 0 থেকে r। এখন আমরা এখানে এই টার্মটা বসাই দেব, পাই ক্যাপিটাল b বাই পাই ক্যাপিটাল c বাই 2 ইটা l। এখন দেখো এখানে আমি x এর মান একবার r বসাবো, একবার 0 বসাবো। 0 বসালে তো টোটাল 0 হয়ে যাবে, শুধু r এর মানটা আসবে। আর r বসালে দেখো এখানে r স্কয়ার বাই 2 পাবো। এই r স্কয়ারের সাথে যদি এই r স্কয়ার গুণ করি তাহলে r টু দি পাওয়ার 4 পাবো। তাহলে এই টার্ম থেকে আমরা টোটাল মান পাবো r টু দি পাওয়ার 4 বাই 2 মাইনাস এখানে x এর মান একবার r বসাবো, একবার 0 বসাবো। r বসালে এখান থেকে টোটাল মান পাবো r টু দি পাওয়ার 4 বাই 4। তাহলে আমার এই লাইনটা দাঁড়াবে পাই ক্যাপিটাল c বাই 2 ইটা l r টু দি পাওয়ার 4 বাই 2 মাইনাস r টু দি পাওয়ার 4 বাই 4। অর্থাৎ হাফ r টু দি পাওয়ার 4 থেকে কোয়ার্টার r টু দি পাওয়ার 4 যদি বিয়োগ দিই, হাফ r টু দি পাওয়ার 4 থেকে কোয়ার্টার r টু দি পাওয়ার 4 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল থাকবে কোয়ার্টার r টু দি পাওয়ার 4। দেখো এক থেকে অর্ধেক বিয়োগ করলে আর অর্ধেক থাকে, অর্ধেক থেকে যদি তার অর্ধেক বিয়োগ করি সেটার অর্ধেক থাকবে। তার মানে হাফের অর্ধেক হচ্ছে কোয়ার্টার, হাফের অর্ধেক হচ্ছে কি কোয়ার্টার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পাই ক্যাপিটাল c বাই 2 ইটা l ইনটু r টু দি পাওয়ার 4 বাই 4। তাহলে টোটাল ক্যালকুলেট করলে আমরা ক্যাপিটাল b বা ওই নলের মধ্যে দিয়ে প্রবাহিত তরলের আয়তন পাবো পাই ক্যাপিটাল c r টু দি পাওয়ার 4 বাই 8 ইটা l। এবং এটিকে 5 নং সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। এই 5 নং সমীকরণটা হচ্ছে একই, এই 5 নং সমীকরণটা হচ্ছে তরলের ক্ষেত্রে পয়সলির সমীকরণ। এই 5 নং সমীকরণটা হচ্ছে তরলের ক্ষেত্রে কিসের সমীকরণ? পয়সলির সমীকরণ। অর্থাৎ আমি যদি নলের দুই প্রান্তের চাপ v, নলের ব্যাসার্ধ r এবং তরলের সান্দ্রতা ইটা ও নলের দৈর্ঘ্য l জানি বা l বের করতে পারি, তবে তাদের মান 5 নং সমীকরণে বসালে নলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের পরিমাণ বা আয়তন বের করতে পারবো। এবং এটি তরলের ক্ষেত্রে পয়সলির সমীকরণ নামে পরিচিত। এবং এটি তরলের ক্ষেত্রে কার সমীকরণ নামে পরিচিত? পয়সলির সমীকরণ নামে। পয়সলির সমীকরণ। আশা করি তোমরা পয়সলির সমীকরণ বুঝতে পারছো কিনা? জি স্যার। প্রবাহের জন্য পয়সলির সমীকরণ বুঝতে পারছো তো? আমরা এখন পরবর্তী টপিকসে যাব। জি স্যার। এই দেখো এখানে একই তরলের ক্ষেত্রে পয়সলির সমীকরণ বলা হয়। সমীকরণ 5 থেকে আমরা লিখতে পারি যে এই যে সমীকরণ 5 v সমান পাই ক্যাপিটাল c r টু দি পাওয়ার 4 বাই 8 ইটা l। এখান থেকে আমরা ইটা এর মান যদি বাইর করি বা তরলের সান্দ্রতাও যদি বাইর করি, সান্দ্রতা গুণাঙ্ক, সেই ক্ষেত্রে ইটা সমান পাবো পাই ক্যাপিটাল c r টু দি পাওয়ার 4 বাই 8 lv। এটাকে সমীকরণ 6 দিলাম। আমরা জানি যে রু ঘনত্বের এইচ গভীরতায় চাপ, অর্থাৎ যদি কোনো তরলের ঘনত্ব রু হয় এবং এইচ গভীরতায়, সেক্ষেত্রে চাপ ক্যাপিটাল ফি সমান দাঁড়াবে এইচ রু জি। এই ফি এর মান যদি আমি 6 নং সমীকরণে বসাই দিই তাহলে 6 নং সমীকরণ থেকে ইটা সমান দাঁড়াবে পাই এইচ রু জি ইনটু r টু দি পাওয়ার 4 পাই এইচ রু জি ইনটু r টু দি পাওয়ার 4 বাই 8 lv। এখানে দেখো এটাকে 8 নং সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। এই 8 নং সমীকরণ হবে তরলের সান্দ্রতা গুণাঙ্কের সমীকরণ। তরলের কিসের সমীকরণ? সান্দ্রতা গুণাঙ্কের সমীকরণ। এখানে এই 8 নং সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি তরলের উচ্চতা h, তরলের ঘনত্ব রো, নলের ব্যাসার্ধ স্মল r, নলের দৈর্ঘ্য স্মল l এবং নলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের আয়তন v যদি জানতে পারি তাহলে আমরা খুব সহজেই 8 নং সমীকরণে তার মান বসিয়ে তরলের সান্দ্রতা গুণাঙ্ক এটা কি করতে পারবো? বের করতে পারবো। আশা করি তোমরা তরলের সান্দ্রতা গুণাঙ্ক কিভাবে বের করবে এবং পয়সলির সমীকরণ তোমরা বুঝতে পারছো। এখন দেখো পয়সলির সমীকরণে একটু সমস্যা থেকে যায়, সেজন্য পয়সলির সমীকরণকে সংশোধন করতে হয়েছিল। আমরা পয়সলির সমীকরণের সংশোধনীটা নিয়ে একটু আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। এটা বারবার পরীক্ষায় আসছে এবং এটা মনোযোগের সহিত কি করতে হবে? পড়তে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। দেখো কারেকশন অফ দা পয়সলিস ইকুয়েশন। কারণ পয়সলির ইকুয়েশনের মধ্যে দেখো ধারারেখা প্রবাহ কল্পনা করেছিল। 1 নাম্বার
2 নাম্বার বলছিল যে নলের দেওয়ালের সাথে যে তরল স্তর থাকে সেটির বেগ 0। নলের দেওয়ালের সাথে যে তরল স্তর থাকে সেটির বেগ কি ছিল? 0 ছিল। এবং আরো বলেছিল যে নলের যে কোনো প্রস্থচ্ছেদের প্রত্যেক বিন্দুতে চাপ কি হবে? একই হবে। অর্থাৎ 3টি শর্ত ছিল। 1 নাম্বার হচ্ছে ধারারেখ প্রবাহ হতে হবে, 2 নম্বর ছিল নলের যে কোনো বিন্দুতে প্রস্থচ্ছেদের চাপ সমান হতে হবে বা একই হতে হবে, 3 নাম্বার ছিল নলের দেওয়ালের সঙ্গে স্পর্শে থাকা তরল স্তর অবশ্যই কি হতে হবে? স্থির হতে হবে। এখন দেখো পয়সুলির সমীকরণে 2টি গুরুত্বপূর্ণ সংশোধনী দরকার হয়। যেমন ক্ষেত্র 1 পয়সুলির সমীকরণ প্রতিপাদনকালে ধরে নেওয়া হয়েছে যে নলের বহির্গমন প্রান্তের তরলে কোনো গতিশক্তি নেই। অর্থাৎ নলের মধ্যে দিয়ে যখন তরল নির্গত হয় সেই ক্ষেত্রে বহি প্রান্তে কোনো কি নেই? গতিশক্তি নেই। কিন্তু বাস্তবতা হলো নলের প্রান্তের তরলের বেগ থাকে বলে গতিশক্তিও থাকে। নলের প্রান্তের মানে বহির্গামী প্রান্তের তরলের বেগ থাকে বিদায় সেখানে কি থাকবে? গতিশক্তিও থাকবে। 2 নাম্বার ক্ষেত্র দেখো, 2 নাম্বার ক্ষেত্র আলোচনার আগে আমরা এই 1 নাম্বার ক্ষেত্রটা একটু প্রমাণ করি। দেখো এখন কার্যকর চাপ যদি P1 হয় তাহলে P1 সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল P মাইনাস P প্রাইম, ক্যাপিটাল P মাইনাস P প্রাইম। এখানে দেখো এই যে আমি P1 প্রয়োগ করছিলাম, টোটাল P চাপ প্রয়োগ করছিলাম, নলের মধ্যে ছিল P চাপ, নলের মধ্যে কি ছিল? P চাপ ছিল। এবং এই P প্রাইমটা কি হয়? অকার্যকর থেকে যায় বা নষ্ট হয়ে যায়। আর P1 ছিল P চাপ থেকে P প্রাইম বাদ দিলে যে চাপটা থাকে সেই চাপ হয়ে যায় কার্যকর চাপ। দেখো প্রতি সেকেন্ডে তরলে প্রদত্ত গতিশক্তি বা প্রতি সেকেন্ডে তরলে প্রদত্ত গতিশক্তি যদি E প্রাইম হয়, প্রতি সেকেন্ডে তরলে প্রদত্ত গতিশক্তি যদি E প্রাইম হয়, E প্রাইম সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু r হাফ mv স্কয়ার। কারণ আমরা গতিশক্তি যেমন জানি যে হাফ mv স্কয়ার। যেখানে তরলের ভর হবে স্মল m সমান 2πx dx v ইনটু রু, 2πx dx v ইনটু রু। কেন? দেখো আমরা জানি যে ওই যে x ব্যাসার্ধের চুঙ্গাকৃতির তরল স্তম্ভের ক্ষেত্রফল ছিল 2πx dx এবং বেগ ছিল v, তাহলে আয়তন হবে 2πx dx v, ঘনত্ব ছিল রু। আমরা জানি যে ভর সমান ঘনত্ব ইনটু আয়তন, তাহলে 2πx dx v ইনটু রু হবে। এখন আমরা E প্রাইম সমান লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু r হাফ ইনটু m এর মান হচ্ছে 2πx dx v রো ইনটু v স্কয়ার। b এর সাথে b স্কয়ার গুণ করলে b কিউব হয়ে যায়, b এর সাথে b স্কয়ার গুণ করলে কি হবে? b কিউব হয়ে যাবে। 2 এর সাথে 2 কাটাকাটি যাবে, বাকি থাকবে দেখো এখানে ফাই রো ধ্রুব রাশি, এইজন্য বের করে দিলাম ইন্টিগ্রেশন 0 টু r v কিউব x dx, v কিউব x dx। আমরা জানি যে p সমান জানি যে p ইনটু r স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 4 ইটা l। একটু দেখে আসো, দেখো b সমান আমরা জানি যে এই যে b সমান আমরা জানি যে p ইনটু r স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 4 ইটা l, b সমান p ইনটু r স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 4 ইটা l। তাহলে দেখো আমি যদি এই মানটা এখানে বসিয়ে দিই, 3 নং সমীকরণে বসিয়ে দিই, সেই ক্ষেত্রে আমরা পাবো E প্রাইম সমান আমরা পাবো ফাই রো ইন্টিগ্রেশন 0 টু r p বাই 4 ইটা l হোল কিউব, p বাই 4 ইটা l হোল কিউব r স্কয়ার মাইনাস x স্কয়ার হোল কিউব x dx। আবার বলতেছি E প্রাইম সমান ফাই রো ইন্টিগ্রেশন 0 টু r p বাই 4 ইটা l r স্কয়ার মাইনাস x স্কয়ার হোল কিউব x dx। দেখো এর পরবর্তীতে কি আসবে? E প্রাইম সমান ফাই রো ইনটু p বাই 4 ইটা l হোল কিউব, ফাই রো ইনটু p বাই ইটা l হোল কিউব ইন্টিগ্রেশন 0 টু r। দেখো বাকি যে অংশটা ছিল সেই অংশটাকে যদি আমি হোল কিউব করে ফেলি, a মাইনাস b হোল কিউব করে ফেলি, সেই ক্ষেত্রে এই সমীকরণটা দাঁড়াবে
r to the power 6x minus r to the power 6 x স্কয়ার হবে এটা r to the power 6 x স্কয়ার minus 3 r to the power 4 সরি এটা r to the power 6x হবে কেন দেখো r to the power 6x এখানে r স্কয়ার কে ঘনমূল করলে r স্কয়ার কে যদি আমি ঘন করি তাহলে r to the power 6 হবে r to the power কি হবে 6 হবে কোনো x থাকবে না তাহলে r to the power 6 কে যদি আমি ইন্টিগ্রেশন করি ওই যে ইন্টিগ্রেশন r to the power 6 dx r to the power 6 ধ্রুব রাশি এখানে ইন্টিগ্রেশন x থাকবে ইন্টিগ্রেশন dx থাকবে ইন্টিগ্রেশন dx সমান x আসবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r to the power 6x minus 3r to the power 4 x cube plus 3r square x to the power 5 minus x to the power 6 into dx এখন দেখো r to the power 6 ধ্রুব রাশি সেটা বের করে দিলাম x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 হবে তার মানে r to the power 6 into x স্কয়ার বাই 2 এখানে 3r to the power 4 ধ্রুব রাশি x কিউব কে ইন্টিগ্রেশন করলে x to the power 4 বাই 4 হবে এখানে দেখো প্লাস 3r স্কয়ার ধ্রুব রাশি x to the power 5 কে ইন্টিগ্রেশন করলে x to the power 6 বাই 6 হবে মাইনাস x to the power 7 কে ইন্টিগ্রেশন করলে x to the power 8 বাই 8 হবে সীমা হবে 0 থেকে r এখন আমি এই 0 থেকে r সীমাটা যদি এখানে স্থাপন করি তাহলে টোটাল এখানে পাবো r to the power 8 বাই 2 এখানে পাবো 3r to the power 8 বাই 4 এখানে পাবো 3r to the power 8 বাই 6 এখানে পাবো r to the power 8 বাই 8 এই টোটাল পদটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে বের হয়ে আসবে r to the power 8 বাই 8 কারণ এটা ছিল r to the power 8 বাই 2 এটা ছিল 3r to the power 8 বাই 4 এটা ছিল 3r to the power 8 বাই 6 এটা ছিল r to the power 8 বাই 8 ক্যালকুলেট করলে আমরা টোটাল পাবো r to the power 8 বাই 8 অর্থাৎ e প্রাইম সমান phi rho into phi by 4 eta l whole cube r to the power 8 by 8 সমান pi phi r to the power 4 by 8 eta l whole cube 8 eta l কি কিউব whole cube rho by pi square into r to the power 4 দেখো এখানে r to the power 4 whole cube আছে আমার আছে যে r to the power 8 r to the power 4 whole cube মানে হচ্ছে r to the power 12 এইজন্য এখানে নিচে একটা r to the power 4 সংযুক্ত করা হয়েছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি e প্রাইম সমান 5 phi r to the power 4 by 8 eta l whole cube সমান 5 phi r to the power 4 by 8 eta l whole cube into rho by pi square r to the power 4 আমি যদি এই টোটাল ভিতরের মানটাকে v ধরি আয়তন আমরা পেয়েছিলাম দেখো v পেয়েছিলাম এই যে v সমান আমরা পেয়েছিলাম 5 phi r to the power 4 by 8 eta l তাহলে এখানে যদি v এর মানটা বসাই দিই তাহলে আমরা পাবো e প্রাইম সমান v কিউব ইনটু rho বাই r স্কয়ার rho বাই phi স্কয়ার ইনটু r to the power 4 এটাকে সমীকরণ 5 দিলাম আবার phi প্রাইম সমান হচ্ছে e প্রাইম বাই v phi প্রাইম সমান যদি e প্রাইম বাই v হয় তাহলে আমরা লিখতে পারি rho ইনটু v কিউব বাই pi স্কয়ার r to the power 4 ইনটু v v কাটাকাটি যাবে বাকি থাকবে rho v স্কয়ার বাই pi স্কয়ার r to the power 4 দেখো এই মানটা যদি আমি ওই যে phi1 এর একটা মান ছিল না আমাদের এই যে phi1 সমান phi মাইনাস phi প্রাইম এই সমীকরণে বসাবো এই সমীকরণে যদি বসাই দেখো আমরা কি পাই phi1 সমান phi মাইনাস v স্কয়ার rho বাই pi স্কয়ার r to the power 4 এটা হচ্ছে সমীকরণ 6 যদি আয়তন খুব নগণ্য হয় তাহলে এই পদটাকে বাদ দেওয়া যায় সেই ক্ষেত্রে 6 নাম্বার সমীকরণ থেকে আমরা লিখতে পারি p1 সমান phi আর যদি আয়তন থাকে সেই ক্ষেত্রে কার্যকর চাপ p1 সমান হবে মোট চাপ বা দুই প্রান্তের চাপের পার্থক্য phi মাইনাস v স্কয়ার rho বাই pi স্কয়ার r to the power 4 এখন দেখো ক্ষেত্র 2 নলের কাছাকাছি খুব কিছু দূর পর্যন্ত তরলের প্রবাহ ধারারেখ বা শান্ত নয় নলের প্রান্তের কাছাকাছি কিছু দূর পর্যন্ত তরলের প্রবাহ ধারারেখ বা শান্ত নয় কিন্তু শর্ত ছিল অবশ্যই নলের দেওয়ালের সাথে যে তরল থাকবে সংযুক্ত থাকবে সেটির প্রবাহ শান্ত থাকবে পর্যায়ক্রমে তরলের গতি বৃদ্ধি পায় নলের কার্যকরী দৈর্ঘ্য L + 1.64 r নলের কার্যকরী দৈর্ঘ্য হিসাব
হিসাব নিকাশ করে পাওয়া যায় স্মল l প্লাস 1.64 r। তাহলে এটা সমান হবে 5 phi r টু দি পাওয়ার 4 বাই 8b ইনটু 1 প্লাস 1.64 r মাইনাস v স্কয়ার রো বাই phi স্কয়ার r টু দি পাওয়ার 4 ইনটু phi r টু দি পাওয়ার 4 বাই 8b 1 প্লাস 1.64 r। টোটাল ক্যালকুলেট করলে এটা সমান পাবো 5 phi r টু দি পাওয়ার 4 বাই 8b 1 প্লাস 1.64 r মাইনাস v রো বাই 8 phi 1 প্লাস 64 r সমীকরণ 8। এই দুইটা ছিল টোটাল সংশোধনী, এই দুইটা ছিল টোটাল কি সংশোধনী। আশা করি তোমরা আজকের টপিকসটা বুঝতে পারছো। আমরা আগামী টপিকসে